তাহলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা কেমন পড়াশোনা চলছে? আশা করছি পুরো দমে পড়াশোনা চলছে, ফাটিয়ে অঙ্ক করছিস, ফাটিয়ে বাকি সাবজেক্টগুলো পড়ছিস। তো বিগত কিছু দিনে আমি তোদের এবিটিএ টেস্ট পেপারের 4টে পেজ আমি করিয়ে ফেলেছি। আজকে আমরা শুরু করব হচ্ছে 5 নম্বর পেজটা। তো বিগত ভিডিওগুলোতে তোরা খুব ভালো রেসপন্স দিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ। আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোরা খুব মন দিয়ে দেখ, এটা তোদের দেখবি মাধ্যমিক প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। যখন দেখবি আমরা এবিটিএটা পুরোটা কমপ্লিট করে নেবো না একসাথে, তখন দেখবি এই 1 নম্বর আর 2 নম্বরে যেটাতে আমাদের ভয় থেকে যায়, এটা দেখবি খুব সহজেই আমরা পরীক্ষায় গিয়ে ট্যাকেল করতে পারছি। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্ন। কি বলছে? কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28, মানে আসলটা হচ্ছে 25 আর সবৃদ্ধিমূল মানে সুদ আসল হচ্ছে আমার 28। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এটা খুব সিম্পল একটা অঙ্ক। তাহলে পি কত বলে দিয়েছে? 25, তার মানে আমি ধরে নেব যেহেতু অনুপাত দেওয়া আছে পি, তাহলে 25x টাকা, আর এখানে সুদ আসল যেহেতু 28 বলেছে, তাহলে সুদ কত হবে? 28x মাইনাস 25x সমান সমান হচ্ছে 3x টাকা। তাহলে আর কি বলে দিয়েছে? বার্ষিক কথাটা বলেছে, তাই তো? তাহলে বার্ষিক তার মানে টি কত? টি হচ্ছে 1 বছর। তাহলে আর বার করতে বলেছে, আর সমান সমান কি? 100i/pt। তাহলে 100i মানে কত? i মানে হচ্ছে আমার 3x, p মানে কত? p মানে হচ্ছে আমার 25x, t মানে হচ্ছে 1। তাহলে এখানে দেখো এক্স এক্স যদি আমাদের কেটে যায়, এটা উপর থেকে কাটলে এটা কত হয়ে গেল? 4 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? আর 12%। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমার 12%। ওকে, চলো নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে √5 প্লাস √3 ইকুয়াল টু এক্স হলে √5 মাইনাস √3 এর ভ্যালু কত? তাহলে দেখো ইন জেনারেল যদি আমরা করি, এটা √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, এটা কি? এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কি হয়ে যাবে? √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, মানে কত? 5 মাইনাস 3 মানে হচ্ছে 2। এবার দেখো এই দিকে দেখো √5 প্লাস √3 এর ভ্যালু দেওয়া আছে x, তাহলে এই জিনিসটার ভ্যালু দেওয়া আছে কত? x দেওয়া আছে। তাহলে √5 প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে কত? 2। তার মানে আমাকে কি জানতে চেয়েছিল? √5 মাইনাস √3 এর ভ্যালুটা জানতে চেয়েছিল। সেটা কত দাঁড়াবে? 2/x। এটাই হয়ে গেল আমার উত্তর। দেখো অপশন কোনটায় আছে? এই তো বি অপশনে আছে, 2/x। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় যদি আমরা একটা বৃত্ত নিই, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এখানে কি বলেছে? এবি আর সিডি হচ্ছে সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এখানে আমি যদি এবি নিয়ে নিই, তাহলে এখানে আমি যদি সিডি নিয়ে নিই, তাহলে এবি ও সিডি হচ্ছে আমার সমান দৈর্ঘ্যের জ্যা। সমান না লাগলেও এটা আমরা ধরে নিচ্ছি এটা সমান, ঠিক আছে? তাহলে দেখো কি বলে দিয়েছে? এওবি বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে সিওডি বার করতে বলেছে। এওবি বলে দিয়েছে কত? এওবি বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে সিওডি কত? সিওডি কত হবে? এই কোণটার মান কত হবে বার করতে বলেছে। এবং খুব সিম্পল একটা অঙ্ক। এই জিনিসটা কি আমার? ব্যাসার্ধ। এই জিনিসটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আবার এটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। তাহলে দেখো আর এই দুটোর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। তাহলে দেখো তিনটে বাহুই তো কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ দুটো কি? সর্বসম ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। খুব সহজ একটা অঙ্ক কিন্তু, হ্যাঁ? তাহলে এই কোণটার মানও কত? 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন কি বলছে? একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার হচ্ছে কত? √3 গুণ ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য। তাহলে দেখো এই একটা পোস্ট ছিল, এর ছায়ার দৈর্ঘ্য, এই যে এর যে ছায়ার দৈর্ঘ্য, এই পোস্টটার ছায়ার দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ। তাহলে উচ্চতা যদি x হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত? x √3। তাহলে কি বলেছে? সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ কোথায় আসে? এখানে আসে। এটাকে থিটা ধরো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বকে x, ভূমিকে x √3। তাহলে x x কেটে গেলে কত আসলো? 1 √3। তাহলে 1 √3 কার ভ্যালু? ট্যান 30 ডিগ্রির ভ্যালু। তাহলে থিটার মান কত হলো আমার? 30। তাহলে উন্নতি কোণটা কত দাঁড়ালো আমার? 30 ডিগ্রি।
এবার দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি একক এবং এস আর ডি এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত? এস বর্গ একক। তাহলে এস বর্গ একক সমান সমান আমি কি লিখতে পারি? 6 ইন্টু বাহুর স্কোয়ার। আর কর্ণ সমান সমান কি বলেছে? ডি বলেছে। তাহলে কর্ণ কি লিখতে পারি? ডি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যেহেতু ঘনকের কর্ণ বলেছে বাহু √3, তার মানে বাহু সমান সমান কি লেখা যায়? ডি বাই √3 লেখা যায় না? তাহলে বাহুর মানটা এখান থেকে বার করে নিলাম, এখানে নিয়ে এসে বাহুর মানটা বসিয়ে দাও। তাহলে 6 ইন্টু ডি বাই √3 তার হোল স্কোয়ার। এইটাকে তুমি এবার এদিকে নিয়ে এসে আমরা একটু সমাধান করি। তাহলে কি হয়ে যাচ্ছে? এস ইকুয়াল টু 6 ইন্টু ডি স্কোয়ার বাই √3 এর স্কোয়ার, 3 হয়ে গেল, এটা কেটে গেলে 2 হয়ে গেল। দেখো এস ইকুয়াল টু 2d স্কোয়ার কোথাও আছে? এস ইকুয়াল টু 2d স্কোয়ার, এস ইকুয়াল, আচ্ছা এইটা আছে দেখো। তাহলে এইটাকে আমরা এসটাকে এস টুটাকে এদিকে নিয়ে চলে আসি, এস বাই 2 ইকুয়াল টু ডি স্কোয়ার, তারপরে ডি স্কোয়ার ইকুয়াল টু এস বাই 2। তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সহজই প্রশ্ন ছিল এটা, খুব সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? আচ্ছা বাবু মৌলিক সংখ্যা কোনগুলো? এক কি মৌলিক সংখ্যা? এক তো মৌলিকও না যৌগিক না, তাহলে মৌলিক সংখ্যা কোনটা? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 কি মৌলিক সংখ্যা? না। 5 মৌলিক সংখ্যা, 6 না। 7 মৌলিক সংখ্যা, 8, 9, 10 এরা কোনোটাই মৌলিক সংখ্যা নয়। তাহলে এই 4টে সংখ্যার যদি আমি গড় করি তাহলে কত হবে? যোগ করলে কত হয়? যোগ করলে হয় দেখো 17। 17কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমার? 17কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 1 দিয়ে ভাগ করলে 25, তার মানে 4.25। তাহলে অপশন হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 4.25। এইগুলো গেল আমাদের এমসিকিউ পার্ট। আশা করছি তোরা এটুকু খুব ভালো করে বুঝতে পেরেছিস। এবার চলো আমরা চলে যাই শূন্যস্থান পার্টে। দেখো শূন্যস্থান পার্টের প্রথম প্রশ্ন কি বলছে, 3x² মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0 একটি সমীকরণের একটি বীজ একে অপরটির অনন্যক হলে m ইকুয়াল টু ড্যাশ। তাহলে দেখো একে অপরটির অনন্যক বলতে কি বোঝাচ্ছে? একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে 1/α। সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল 3x² মাইনাস 10x প্লাস m প্লাস 1। তাহলে এখানে ধ্রুবক পদ কোনটা? এটা হচ্ছে c, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা a, এটা b, এটা c। এবার আমরা কি জানি? আমাকে m এর মান বার করতে বলেছে। m পদটা কোথায় আছে রে? m পদটা দেখ এখানে আছে, c তে আছে। তাহলে দুটো বীজ যখন আমি জানি, আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল জানি আর বীজদ্বয়ের গুণফল জানি। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করবো? বীজদ্বয়ের যোগফল না গুণফল? অবশ্যই গুণফল ইউজ করবো। কারণ কি? গুণফল মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল মানে কি? c বাই a। এখানে c কে m প্লাস 1, a কে 3। তাহলে দেখো এই দুটো কেটে গেল, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে m প্লাস 1/3। তাহলে এখানে কি লিখবো আমরা? 3 ইকুয়াল টু m প্লাস 1। তাহলে m ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে m এর মান কত পেলাম আমরা? m এর মান পেলাম আমরা 2 পেলাম। নেক্সট দেখো কি বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে। আচ্ছা ড্যাশ থাকে মানে কি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখ সব জিনিসই একই থাকে, পরিবর্তন কি হয়? শুধুমাত্র সুদটা গিয়ে আসলের সাথে যোগ হয়ে যায়, দিয়ে পরের বছরে আসলটা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এখানে কোশ্চেন কি আছে? সুদের হার এটা কি বৃদ্ধি পায়? যে ধর আমি একটা লোন নিলাম চক্রবৃদ্ধি সুদে 5%, সেটা কি পরের বছর বেড়ে গিয়ে 6% হবে, তারপর বছর 7% হবে, এমনটা কি হয়? হয় না তো। তাহলে এইটা কি আমার অপরিবর্তিত থাকে। ওকে নেক্সট কি বলছে? একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব। আচ্ছা খুব একটা কিছুই না কোশ্চেনটা। এই কেন্দ্র, এইটা হচ্ছে ব্যাস, বা এখানে তুমি যে কোনো একটা ব্যাস নিয়ে নাও, এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কি হবে? কিছুই তো হবে না, 0 একক হয়ে গেল আমার ঝামেলা। নেক্সট কি গেল? পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি ইকুয়াল টু কি হবে? খুব সহজ কোশ্চেন। সাইন পি ইকুয়াল টু কি হবে? পি ও কিউ পূরক মানে পি প্লাস কিউ ইকুয়াল টু 90। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 90 হলে পি ইকুয়াল টু কি লেখা যায়? 90 মাইনাস কিউ লেখা যায়। তাহলে সাইন পি কে যদি আমি কনভার্ট করি তাহলে সাইন পি এর জায়গায় কি লিখতে পারি আমি? 90 মাইনাস কিউ। তাহলে এটাই কি হয়ে যাবে? কস কিউ হয়ে যাবে না? তাহলে অ্যান্সার কি আমার? অ্যান্সার হচ্ছে কস কিউ। আচ্ছা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। দেখো এটা যদি একটা অর্ধবৃত্তস্থ কোণ হতো তাহলে সেটা কি হতো? সমকোণ হতো, সেটা আমরা জানি। যদি অর্ধবৃত্তর থেকে কোণটা কমে যায় তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে কোণটার মান দেখ কি হচ্ছে? বাড়ছে না কমছে? অর্ধবৃত্ত অপেক্ষা যদি এই বৃত্তচাপটা যদি এদিকে কমে যায় তাহলে কি হচ্ছে?
এটা কি 90 থাকছে না 90 থেকে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? অবশ্যই আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি 90 থেকে বেড়ে যাচ্ছে। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ হচ্ছে আমার কি কোণ? আমার স্থূল কোণ। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে 5, 3, 9, 6, 7 রাশিগুলির মধ্যমান। দেখ রাশিগুলির মধ্যমান, দেখ এগুলো সাজানো আছে কিনা দেখবো আগে আমরা। সাজানো কি আছে? মধ্যমার ক্ষেত্রে কিন্তু সাজাতে হবে আগে। তাহলে সবার আগে কে আসবে? ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যে কোনো একটাতে আমরা সাজাতে পারি। যদি আমরা সাজাই এখানে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি 3, 5, 6, 7, 9। ঠিক আছে, কতগুলো সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে স্যার। তাহলে এন কি আমার? এন হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে দেখ ডাইরেক্টও করতে পারবো, দেখেই বুঝতে পারছি এইটা মধ্যমা। তাহলে আমি তাও এটা আমরা যদি একটু দেখি, তাহলে এন বিজোড় হলে তাহলে কি n+1/2 তম পদটা হচ্ছে আমার কি? মধ্যমা আসে। তাহলে n+1 মানে কি? কটা পদ আছে? 5টা। তাহলে 5+1/2 মানে হচ্ছে 3তম পদ। 3তম পদকে 6, তাহলে 6 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, গেল। শূন্যস্থান আশা করছি সবাই বুঝতে পেরে গেছিস। চল এবার চলে যাই আমরা সত্য মিথ্যাতে। সত্য না মিথ্যা এবার আমরা চেক করবো। চলো সত্য না মিথ্যা চেক করতে প্রথমটা দেখ কি বলছে। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদে আসলে এত টাকা হচ্ছে। তাহলে আসল কত ছিল? এখানে 2p ছিল। তাহলে এখানে এটা কি? এটা হচ্ছে আমার আসল। আমাকে শুধু চেক করতে হবে এইটা টি বছরের সুদ কিনা, আমাকে চেক করতে হবে, তাই তো? তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি? I = PTR/100। p এর জায়গায় কি আছে? 2p আছে। t এর জায়গায় কি আছে? t আছে। r এর জায়গায় কি আছে? r/2 আছে বাই 100। তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে আলটিমেট কি আসলো? আলটিমেট আসলো দেখো PTR/100। তাহলে এটাই তো কি 2p টাকার r/2% মানে পার্সেন্ট হারে টি বছরের সুদ কত? PTR/100। তাহলে 2p আমার আসল ছিল, এটা আমার সুদ যোগ হলো, তাহলে এটা কি সুদ আসল? তাহলে এটাই। তাহলে 1 নম্বরটা কি আমার? 1 নম্বরটা আমার সত্য। 2 নম্বর চলে আসো। 2 নম্বর কি বলছে? √3 - 2 এর অনুবন্ধীকরণী √3 + 2। √3 - 2। আচ্ছা, এর আগে আমরা একটু কনসেপ্ট আলোচনা করে নিই। √3 - 2 এর যদি করণনির্ণাসক উৎপাদক বলি তাহলে কি হবে? -√3 - 2 একটা, মানে প্রথমে √3 এর চিহ্ন চেঞ্জ করলাম, আর একবার কি হতে পারে? √3 + 2 হতে পারে, একটা হতে পারে। এবার দেখো কখন ও এই করণনির্ণাসক উৎপাদকটাকে আমি অনুবন্ধীকরণী বলবো? যখন তাদেরকে যদি আমি যোগ করি, দেখো এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কি হচ্ছে? √3 - 2 -√3 - 2। দেখো √3 কেটে গেল, পড়ে থাকলো -4। আর এখানে কি থাকছে? √3 - 2 +√3 + 2। এটা কেটে গেল, পড়ে থাকছে 2√3। দেখো এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা। যাদেরকে যোগ করলো, যে এই যে করণীটা আছে এর সাথে যে করণনির্ণাসক উৎপাদকের যোগ করলে মূলদ সংখ্যা আসবে, তাকে কেবলমাত্র আমরা অনুবন্ধীকরণী বলতে পারবো। না হলে বাকি যে করণনির্ণাসক উৎপাদক আছে তাকে কিন্তু আমরা করণনির্ণাসক উৎপাদক বলতে পারলেও অনুবন্ধীকরণী বলতে পারবো না। তার মানে এই জিনিসটা কিন্তু অনুবন্ধীকরণী নয়। তাহলে এটা কি আছে? এটা কিন্তু আমার মিথ্যা বলা আছে। ওকে, চলো 3 নম্বর কি আছে? 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বেশ করলো, 7 সেমি আর এখানে 3 সেমি বহিঃস্পর্শ করেছে। এটা 7, এটা 3, তাহলে এটা 7 আর এটা 3। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? 4 সেমি। এটা কি মনে হচ্ছে 4 সেমি? না, এটা ভুল, এটা ডাইরেক্ট মিথ্যা। যদি আমার এরকম থাকতো ছবিটা এরকম, আর যদি অন্তঃস্পর্শ করতো তাহলে বড়টা 7 হতো, ছোটটা 3 হতো, তাহলে এই ডিস্টেন্সটা তখন 4 হতো। অন্তঃস্পর্শ হলে এটা ঠিক হতো। যাই হোক, চলো নেক্সট হচ্ছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হয়। এটা দেখ, এটা কিন্তু করে দেখার কোনো প্রয়োজন নেই। পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান মানে কি? লম্ব আর ভূমি সেম। লম্ব আর ভূমি যদি সেম হয় তাহলে কেটে গেলে কি হবে? 1 থাকবে। এই যে আমার যদি লম্ব, এই যে পোস্ট আর এই যে ছায়া, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে লম্ব আর ভূমি তো একই হয়ে যাবে, কেটে গেলে কি 1 পড়ে থাকবে। এবার ট্যান কতর মান 1? ট্যান 45 এর মান 1। এটা কিন্তু আমার সত্য বলে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট 5 কি বলেছে? 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য হবে 12√6 সেমি। তাহলে দেখো এখানে একটা, ধর আমরা এক সাইড থেকে দেখছি এটা একটা ঘনক, আর তার পাশে আমি আর একটা ঘনককে রাখলাম। এর দৈর্ঘ্য ছিল হচ্ছে কত? 2√6। তাহলে এর পাশেও কত হবে? 2√6 হবে। তাহলে এবার যদি টোটালটাকে আমি বলি তাহলে কত হচ্ছে? যোগ করলে মাত্র 4√6 আসছে। 2√6 কি করে হচ্ছে? না, এটা ভুল বলে দেওয়া আছে।
তাহলে এটা মিথ্যা বলে দেওয়া আছে। আর 6 নম্বরটা দেখো কি বলেছে, 6 নম্বরটা বলেছে 5, 7, 12, 16, 11, 12। আচ্ছা, এই রাশিগুলির সংখ্যাগুরু মান। 7 কতবার আছে? 7 একবার আছে, 7 দুবার আছে, আর বাকি জিনিসগুলো কতবার আছে? 5 একবারই আছে, 12 দেখতে পাচ্ছি আমি 3বার আছে। আচ্ছা, 12 3বার আছে, তাহলে এটা ভুল। তাহলে এই জিনিসটা কি বলা আছে? এই জিনিসটা মিথ্যা বলে দেওয়া আছে, কারণ 12 বেশিবার আছে, যে বেশিবার থাকবে সংখ্যাগুরু তো সেই। চলো, হয়ে গেল 1 নম্বরের প্রশ্ন শেষ। এবার আমরা চলে আসি 2 মার্কসের কোশ্চেনগুলোতে। কি বলছে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, মানে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, কিছু টাকা 1 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে তা 4 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি হার সুদে বলেছে। তার মানে দেখো কোশ্চেনটা কি, যদি কিছু টাকা 1 বছরে যদি দ্বিগুণ হয়ে যায়, তার মানে দেখ আমি কি বলেছিলাম, পি যদি এক্স হয়, দ্বিগুণ হওয়া মানে কি, আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম সুদটাও পি এর সাথে সেমই হবে, তবেই সেই জিনিসটা দ্বিগুণ হচ্ছে। তার মানে আমাকে আগে বের করে নিতে হবে রেট অফ ইন্টারেস্টটা কত। এই যে আর, এটা আমাকে বলে দেয়নি নির্দিষ্ট সুদ, এই চক্রবৃদ্ধি হার সুদে বলেছে। তাহলে দেখ, প্রথম বছরে তো জিনিসটা চক্রবৃদ্ধি থাকে না, প্রথম বছর তো সেই সরল সুদের মতনই জিনিসটা কাজ করে। তাহলে প্রথম বছরে এটা এক্স ছিল, তাহলে সুদও এক্স হলো, তাহলে টি কত 1, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 100i/pt, মানে কত 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু 1, তার মানে কত পার্সেন্ট সুদ? 100% সুদ। এটা আমরা অ্যাকচুয়ালি মুখে মুখেও করতে পারি, কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 100% সুদ হলেই কোনো টাকা কিন্তু 1 বছরে গিয়ে আমার কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখো, তাহলে 1 বছরে জিনিসটা যদি দ্বিগুণ হচ্ছে, তাহলে এবার দেখো আমাকে বলছে 4 গুণ। তাহলে কোনো টাকা কত বছরে 4 গুণ হবে? তার মানে আমি যদি সুদ আসল মিলিয়ে 4 গুণ হচ্ছে, তাহলে ফর্মুলা কি চক্রবৃদ্ধি সুদের? এ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এবার দেখো, তাহলে এর জায়গায় কি হবে? 4x হবে, কারণ পি কত ছিল? x ছিল। এবার পি তো আমার কত? x, তাহলে 1 প্লাস এটা 100/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো, এখানে x x কেটে গেল, তাহলে এখানে 4, এটা এদিকে আসলে 1 মাইনাস, এটা দেখো 1, এটা কেটে গেলে কি হবে? এটা 1 হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 টু দি পাওয়ার n, তাহলে 4, এখানে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে 2 বছর যদি চলে, তাহলে এই টাকাটা কি হয়ে যাবে? আমার 4 গুণ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছিস সবাই। ওকে, এবার এই জিনিসটা দেখ, যদি আমাদের এমসিকিউতে থাকতো না, তাহলে কিন্তু আমরা মুখোমুখি করে ফেলতে পারতাম। যে দেখ 100 টাকা তোর কাছে ছিল, তুই ধর 1 বছর খাটালি, সেই টাকাটা দ্বিগুণ হয়ে গেল, 200 টাকা হয়ে গেল। এবার দ্বিতীয় বছরে গিয়ে তো সুদ আসলটা কত? 200 টাকা হয়ে যাচ্ছে তো। এবার তার উপরে আবার যদি 100% সুদ পাই, 200-র উপরে 200 টাকা যদি সুদ আসে, তাহলে কি 400 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আগের থেকে কি 4 গুণ হয়ে গেল। এটা যদি আমাদের এমসিকিউ থাকতো, আমরা মুখোমুখি করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের 2 নম্বরে আছে, সেহেতু কিন্তু আমাদেরকে একটু করে দেখাতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছর শেষে 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত টাকা পাবে? খুব সহজ একটা অঙ্ক, জাস্ট এইটাকে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এদের লসাগু করলে কত হয়? এদের লসাগু করলে হয় 5, 6 আর 4 এর লসাগু করলে দেখো হয় 30, না তো 60 হয়। তাহলে 3টেকে আমি 60 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত হয়ে গেল? 4 15 60, এখানে আমার কত হয়ে গেল? 4 12, এখানে আমার হয়ে গেল 10। তাহলে 10:12:15, এটা হয়ে গেল আমার অনুপাত। তার মধ্যে অ্যান্টনি কোনটা? অ্যান্টনি শেষে আছে, দেখো এখানে এটা হচ্ছে অ্যান্টনির। তাহলে অ্যান্টনির আনুপাতিক লাভ্যাংশের আনুপাতিক ভাগ আর কত? 15 বাই, এই দুটো যোগ করলে কত হচ্ছে? এই দুটো যোগ করলে হচ্ছে তোমার হচ্ছে 22, আর এটা হচ্ছে 15 হচ্ছে আমার 37। তাহলে 37, তাহলে মোট লাভ কত হবে? 3700 টাকা গুণ করে দাও, তাহলে 1500 টাকা। এটা কিন্তু তোমরা এখন পরীক্ষায় করবি, তখন কিন্তু এটা কিন্তু লিখে করতে হবে যে লাভ্যাংশের অনুপাত এত, অতএব লাভ্যাংশের অনুপাত দাঁড়াচ্ছে এত। এখন অ্যান্টনির আনুপাতিক লাভ্যাংশের আনুপাতিক ভাগ হার হচ্ছে এইটা, তারপরের লাইনে লিখবি এরকম করে, অতএব অ্যান্টনি পাবে এত ইন্টু এত বাই এত ইন্টু 3700 দিয়ে অ্যান্সারটা নিয়ে আসবি। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অবশ্যই কিন্তু লিখে লিখে একক সহকারে অঙ্কগুলো করতে হবে, না হলে কিন্তু আমাদের ছোট ছোট করে নম্বরগুলো কিন্তু বাদ চলে যাবে। চলো নেক্সট অঙ্ক কি আছে। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল যদি হয় 24, তাহলে দ্বিঘাত সমীকরণটি লেখো। আমরা দ্বিঘাত সমীকরণ লেখার নিয়মটা মনে আছে আমাদের?
যদি দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা লিখতে হয় কি করে রে? লিখতে হয় এভাবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তাই তো? এটা ছিল আমাদের নিয়ম। তাহলে কিরকম আকার হয়? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে কি দেখো বীজদ্বয়ের সমষ্টি কত? 14 বলেছে। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস বীজদ্বয়ের গুণফল কত? 24 বলেছে। তাহলে এটা 24, তাহলে এটাই হয়ে গেল আমার। আচ্ছা, ইকুয়াল জিরোটা দিতে হবে, ইকুয়াল টু জিরো, এখানেও তাই ইকুয়াল টু জিরো গুলো দেওয়াটা মাস্ট। হ্যাঁ, তাহলে এটাই হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণটা। ওকে, একদম সহজ অঙ্ক ছিল। নেক্সট কি বলেছে দেখো, একটি 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে কি বলছে? 10 সেমি দৈর্ঘ্যের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। আচ্ছা, আমরা আঁকি। 10 সেমি দৈর্ঘ্যের দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাহলে তাদের যে সাধারণ যেটা পাওয়া যাচ্ছে সেটা কত বলে দিয়েছে? আমার 12 বলে দিয়েছে। তাহলে এটার কেন্দ্র হচ্ছে ধরে নাও এ, এটার কেন্দ্র হচ্ছে ধরে নাও বি। তাহলে এই তাদের মধ্যে যে কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এটার নাম দিয়ে দাও সি আর ডি। বেশ, এবার তাহলে এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করে দাও। এবার একটা জিনিস খেয়াল করো, এবার এইটা কি? এইটা যেহেতু এই যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তাহলে তাদের যে সাধারণ জ্যা আর কেন্দ্রদ্বয়ের মধ্যে সংযোজক সরলরেখা তারা পরস্পর কি লম্বভাবে ছেদ করে। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, আর দেখো এখানে আর কি বলে দিয়েছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা 10 মানে কত? এটাও 10, এটাও 10। তাহলে একটু খেয়াল করো, এই দিকে যে এটার নাম দাও পি, তাহলে দেখো ত্রিভুজ এপিসি এর এইটা তো অতিভুজ, তাই না? এসি স্কোয়ার ইকুয়াল টু সিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ারের মান যখনই বার করব তাহলে কি হবে? এসি স্কোয়ার মাইনাস সিপি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার কত? 10 স্কোয়ার। এবার দেখো সিপিটা কি হবে? সিপির মানটা আগেই আমরা বার করে নিই। এটা আমাদের দেখো আমাদের বইতেই আছে। কি আছে? যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে তাহলে তাদের যে সাধারণ জ্যাটা আর যে এই কেন্দ্রদ্বয়ের যে সংযোজক সরলরেখা তারা পরস্পরকে কি করে? লম্ব সমদ্বিখণ্ডক করে। তাহলে কি এটা 12/2 মানে হচ্ছে এটা হচ্ছে 6। তাহলে এই সিপি এর দৈর্ঘ্য 6, এটা আমরা আগেই পেয়ে গেছি। তাহলে সিপি এর মান হচ্ছে 6 স্কোয়ার। তার মানে কত দাঁড়াচ্ছে? এটা আমার দাঁড়াচ্ছে 100 মাইনাস 36 মানে হচ্ছে আমার 64। তাহলে এপির মান কত হচ্ছে? √64 মানে হচ্ছে 8। তাহলে দেখো এবার যদি এটা √64 হয় তাহলে এটা কি 8 হয়ে গেল। এবার আমি কি বললাম? লম্ব সমদ্বিখণ্ডিত করে। যেহেতু দেখো দুটো বৃত্তর ব্যাসার্ধের মাপই যেহেতু সেম, তাহলে এপির মানও যা পিবি এর মানও তাই। এপি আর পিবি কিন্তু সমান। যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধ সেম, তাহলে এপি যদি 8 হয় তাহলে পিবিও 8 হবে। তাহলে টোটাল এবি এর দৈর্ঘ্যটা হচ্ছে কত? 8 + 8 মানে হচ্ছে 16 সেমি। তাহলে 16 হচ্ছে আমার এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে, আচ্ছা নেক্সটটা এই পেজে না, নেক্সটটা পরের পাতায় চলে আসি। পরের পাতায় আমাদের কি বলছে? 6 নম্বর অঙ্ক। কি বলছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে। আচ্ছা, এই ধরনের অঙ্কন ক্ষেত্রে আগে আমরা পড়বো আর ছবিটা আঁকতে থাকবো। ঠিক আছে, চলো তাহলে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসি হচ্ছে সমান। এবার কি বলেছে? এবি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করলে তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখান থেকে যদি এটাকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করি, আচ্ছা এই হলো আমার কম বেশি একটা বৃত্ত। চলো তাহলে এটা ডি। তাহলে এই বৃত্ত অঙ্কন করি। আচ্ছা, বৃত্তটা একটু কম বেশি না, একটু বেশি কম হয়ে গেছে আমাদের। যাই হোক, চেষ্টা করি আমরা একটু ভালো করে আঁকার। চলো, হ্যাঁ ঠিক আছে। তোরা এর থেকে আমি জানি অনেক ভালো করে আঁকবি, আমি জানি। একটু তোরা এদিকটা অ্যাডজাস্ট করে নিস। ঠিক আছে, তাহলে এটা বিসি, বিসি কে কি করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বিসি কে যদি ডি বিন্দুতে ছেদ করে তাহলে কি বলেছে? বিডি এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে এই যে বিডি, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি বলে দিয়েছে। এবার তাহলে কি বলেছে? সিডি এর দৈর্ঘ্য কত সেটা বার করতে বলেছে। আচ্ছা বেশ, তাহলে এটার জন্য আমরা এখান থেকে এ আর ডি টাকে যোগ করলাম। তাহলে এ আর ডি কে যদি আমরা যোগ করে দিই, দেখ এ আর ডি কে যদি যোগ করি তাহলে কি করলাম? এ, ডি যুক্ত করা হলো।
এবার দেখ, আমি তো এইটাকে ব্যাস করে বৃত্তটাকে অঙ্কন করেছিলাম, তাহলে এটাকে ব্যাস করে যদি অঙ্কন করি আর এটা যদি বৃত্তের পরিধি হয়, তাহলে এই যে দাগটা এটা কি? এটা একটা বৃত্তস্থ কোণ না? তাহলে কোণ BDA বৃত্তস্থ, শুধু বৃত্তস্থ না, অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এটা ব্যাস, অর্ধ বৃত্তস্থ কোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় না বাবু, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দিকের কোণটাও কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ 180 এপাশ আর ওপাশ। তাহলে কি ADC সমান সমান কত? 180 মাইনাস ADB মানে কত? 90 ডিগ্রি আসলো। এবার দেখো এদিকে দুটো ত্রিভুজ আছে, একটা ছোট একটা বড়। এখানে দেখতে আলাদা লাগছে, কিন্তু এরা দেখো আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করি। তাহলে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC এর ক্ষেত্রে কি হবে? 1 নম্বর জিনিসটা কি সমান? দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, আমাকে বলেই দিয়েছিল, অঙ্কেই বলে দিয়েছিল AB ইকুয়াল টু AC। 2 নম্বর কি আমরা এক্ষুনি প্রমাণ করলাম, কি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে কি ADB ইকুয়াল টু ADC। 3 নম্বর কি হবে রে? 3 নম্বর এটা তো সাধারণ বাহু, তাই না? তাহলে AD সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ADC। কোন শর্তে? SAS শর্তে। তার মানে যদি এটা সর্বসম হয়ে যায়, তাহলে এইটুকু যদি 4 হয়, তাহলে এইটুকু কত হবে? এইটুকুও তো 4ই হবে। ছবিতে দেখে মনে হচ্ছে না, কিন্তু প্রমাণটা আশা করছি তোরা খুব ভালো করে বুঝতে পেরেছিস, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু যদি 4 হয়, তাহলে CD এর মানও কত হবে? 4 সেমি হবে অ্যান্সার আমার। ওকে, গেল। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি BAD এত হয়, ABD এত হয়, BDC এত হয়, তবে ABC এর মান কত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বেশ আমি মানলাম ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলেছে? BAD কত বলেছে? 65 ডিগ্রি। ABD বলেছে কত? 70। নেক্সট BDC এটা কত বলেছে? 45। ঠিক আছে, নেক্সট তাহলে কোন কোনটা বার করতে হবে? ABC এই পুরো কোণটাকে আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে এইটা যদি আমার একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এইটা যদি আমার বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে দেখো এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে আমার 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? পরস্পর যেহেতু সম্পূরক হয়, তাহলে এই কোণটার মান আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তার মানে হচ্ছে কত? 115 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 115 ডিগ্রি। তাহলে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 115 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হয়? 45 আর 115 যোগ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে আমার এখানে, আচ্ছা সেটাকে যদি 180 থেকে মাইনাস করি, তাহলেই তো এই কোণটা পেয়ে যাব। তাহলে কোণ DBC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? তাহলে 160 ডিগ্রি হচ্ছে। তার মানে কত? এটা 20 ডিগ্রি। তাহলে এই কোণটুকু কত? 20 ডিগ্রি। তাহলে এই ABC টোটাল কোণটা কত? 70 প্লাস 20 ডিগ্রি মানে হচ্ছে কত? 90 ডিগ্রি হলো আমার অ্যান্সার। তাহলে পেয়ে গেলাম, এর অ্যান্সার হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, হলো। নেক্সট অঙ্ক দেখো কি বলছে? একটি শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন যদি 100 পাই ঘন সেমি হয়, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত? বেশ, তাহলে শঙ্কুর যদি আমি যাই, তাহলে আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার H। তার মানে ইকুয়াল টু হচ্ছে 100 পাই। তাহলে পাই তো আগেই কেটে গেল। তাহলে আর উচ্চতা বলে দিচ্ছে 12, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত? আর স্কোয়ার ইন্টু 12 সমান 100। এই তিনটা এখানে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত? 100 ইন্টু 3/12। তাহলে এখানে কাটলে হচ্ছে 4, এখানে কাটলে হচ্ছে 25। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে আর এর মান কত দাঁড়াচ্ছে? আর এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 5। √25 মানে হচ্ছে প্লাস মাইনাস 5 আসে, কিন্তু অ্যান্সার হচ্ছে কোনটা? +5 সেমি। ওকে, হলো। চলো নেক্সট কি আছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধি হচ্ছে 3:4 হলে আয়তন অনুপাত কত? দেখো দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে, তাহলে আয়তন অনুপাত চেয়েছে। তাহলে উচ্চতার অনুপাত হচ্ছে, একটা হচ্ছে H আর একটা হচ্ছে 2H। এগুলো তোরা লিখে করবি, আমি জাস্ট অঙ্কটা তোদেরকে সলভ করে দিচ্ছি। লিখতে আশা করছি তোরা সবাই পারবি যে চোঙের উচ্চতার অনুপাত এত, অতএব অপরটির হচ্ছে এত। হলো, তাহলে এটা যেহেতু অনুপাত এটা আছে, তাহলে একটা H একটা 2H, এটা হচ্ছে একটা কত? এটা পরিধি বলেছে, তাহলে পরিধির অনুপাত হচ্ছে
টু পাই আর ওয়ান মানে হচ্ছে 3x, আর 2 পাই আর টু মানে হচ্ছে কত আমার 4x, তাই তো? পরিধির অনুপাত বলেছে, লম্ববৃত্তাকার চোঙের পরিধির অনুপাত বলেছে। ওকে, ভূমির পরিধি বলেছে, গেল। এবার আমায় কি বলেছে? আয়তন বার করতে হবে। এবার আয়তন বলতে কি বোঝায়? আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ বোঝায় না? তাহলে এখানে দেখো পাই আর, আচ্ছা 2 পাই আর স্কোয়ার হতো, এটা আর স্কোয়ার হতো, হ্যাঁ সরি, এটা গন্ডগোল করে ফেলেছি আমরা একটু। সহজ জিনিসে দেখেছিস তো, বেশি গন্ডগোল হয় পরীক্ষার সময়, কিন্তু এই জিনিসটাই আমাদের হবে। তাহলে উচ্চতা হচ্ছে এইচ, হচ্ছে এখানে একটা হচ্ছে আমার 1 আছে, তার মানে এক্স, একক কিছু আছে নাই, একক, ওকে। আর এখানে হচ্ছে h1x গেল, আর h2 গেল হচ্ছে 2x, ওকে। আর ভূমির পরিধির অনুপাত, তার মানে হচ্ছে 2 পাই আর হচ্ছে আমার কত 3x, আর 2 পাই আর 2 হচ্ছে আমার কত, হচ্ছে আমার 4x, ওকে। এবার তাহলে এখানে আর কত দাঁড়াচ্ছে 3x বাই 2 পাই, আর এখানে আর 2 কত দাঁড়াচ্ছে 4x বাই 2 পাই, কেটে গেলে দেখ কি হচ্ছে 2, তার মানে 2x বাই পাই হচ্ছে আমার এখানে R2 এর মান, আর R1 কত হচ্ছে 3x বাই 2 পাই। তাহলে এবার দেখো পাই আর স্কোয়ার H1, পাই আর ওয়ান স্কোয়ার H1 ইজ টু পাই R2 স্কোয়ার H2, তার মানে কি দাঁড়াচ্ছে আমার পাই পাই তো দেখ আগেই বাদ হয়ে যাবে। এবার R1 স্কোয়ারের জায়গায় কত 3x বাই 2 পাই তার হোল স্কোয়ার, আর H এর জায়গায় কি দাঁড়াবে, H এর জায়গায় দাঁড়াচ্ছে x। আচ্ছা এটাকে আমি x ধরেছি অলরেডি, তাহলে এটাকে আমরা y ধরি, এটাকে আমি x ধরেছি, তাহলে এটাকে আমি y ধরি, ঠিক আছে? তাহলে এটা আমি y ধরলাম, আর এখানে কি দাঁড়াচ্ছে 2x বাই পাই তার হোল স্কোয়ার ইন্টু y, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে এখানে, আলটিমেট এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 9x স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু y ইজ টু 2x 4x স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু y। তাহলে দেখো y কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, পাই স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো 9/4, আর এদিকে পড়ে থাকলো 4, তাহলে 9/4 ইজ টু 4, তার মানে 4টা যদি গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে 16, তাহলে 9:16 হয়ে গেল আমার এটার উত্তর। ওকে, সহজ অঙ্ক, বুঝতে পেরেছিস? একটু বড় হবে কিন্তু অঙ্কটা সহজ। চলো নেক্সট কি বলছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে sin 10 থিটা এর মান কত? sin tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে sin 10 থিটা এর ভ্যালু কত? তাহলে tan 4 থিটা আর tan 6 থিটা এটা যদি 1 হয় তাহলে এইটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে দেখো tan 4 থিটাকে আমি যদি এখানে লিখি tan 90 মাইনাস 4 থিটা, তার মানে এটা কি হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে গেল cot 90 মাইনাস 4 থিটা আর ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। এবার দেখো নর্মালি যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি tan 6 থিটা ইন্টু cot 6 থিটা, কারণ একই জিনিস tan আর cot এর গুণ হলে সেটা তো 1ই আসে, তাই না? তাহলে এখানে দেখো এখানে tan 6 থিটা আছে ইকুয়াল টু 1, এখানে tan 6 থিটা ইকুয়াল টু 1, এখানে কি গুণ হয়েছে, এখানে এটা গুণ হয়েছে, এখানে এটা গুণ হয়েছে, তাহলে এই দুটো পরস্পর সমান আমি বলতে পারবো। তাহলে কি লিখতে পারি cot 90 মাইনাস 4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা, তাহলে 90 মাইনাস 4 থিটা ইকুয়াল টু 6 থিটা, তাহলে 6 থিটা প্লাস 4 থিটা ইকুয়াল টু 90, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 90 বাই এ দুই যোগ করলে 10, তার মানে 9 ডিগ্রি হলো থিটার ভ্যালু। তাহলে কি সাইন 10 থিটা, তাহলে সাইন 10 থিটা মানে সাইন 10 ইন্টু 9 মানে হচ্ছে 90 ডিগ্রি, ভ্যালু কত 1। ওকে, তাহলে সাইন 90 ভ্যালু কত বেরোলো আমার 1 বেরোলো। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে cos টু দি পাওয়ার 2025 প্লাস sin টু দি পাওয়ার 2025 ইকুয়াল টু কত? আচ্ছা cos প্লাস sec ইকুয়াল টু 2, তাই তো? cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, খুব সিম্পল একটা অঙ্ক এটা। এই অঙ্ক তোরা tan দিয়ে আর cot দিয়ে অনেকবার করেছিস। আর 1 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2, আগের পেজেও মনে হয় ছিল এরকম একটা অঙ্ক। তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু, এখানে cos থিটা এখানে 2 হয়ে গেল, তাহলে cos স্কয়ার থিটা
প্লাস 1 ইন্টু 2 কস থিটা। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তাহলে এই জিনিসটাই পেয়ে গেলাম। তাহলে কস থিটার মান আমি পেয়ে গেছি। এবার আমার আর কি চেয়েছিল, কস টু দি পাওয়ার 2025 আর সাইন টু দি পাওয়ার 2025। তাহলে সাইনের মানটা বার করতে হবে। আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি 1 মাইনাস এটা ধরো 1 হয়ে গেল, তাহলে এটা হলো 0। ওকে, তার মানে আলটিমেটলি দেখো এখানে তার মানে কি হচ্ছে, cos টু দি পাওয়ার 2025 তার মানে 1 টু দি পাওয়ার 2025 প্লাস 0 টু দি পাওয়ার 2025। তার মানে অ্যান্সার ইজ 1 হলো আমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট কি বলছে, ui ইকুয়াল টু xi মাইনাস 35/10 সামেশন অফ fi ui ইকুয়াল টু 30 এবং সামেশন অফ fi ইকুয়াল টু যদি 6 হয় তাহলে x বারের মান আমাকে বার করতে হবে। তাহলে ui ইকুয়াল টু আমাকে একটা বলে দিয়েছে, ui ইকুয়াল টু আমাকে দিয়ে দিয়েছে যে এই জিনিসটা। এবার সামেশন অফ fi ui আমাকে বলে দিয়েছে এটা। এবার তাহলে আমাকে এই জিনিসটা বার করতে হবে। তাহলে আমরা এগুলো একবার লিখে নিই। ui ইকুয়াল টু কি বলেছে, xi মাইনাস 35, ui ইকুয়াল টু xi মাইনাস 35 বাই 10 আর সামেশন অফ fi ui কত বলেছে, সামেশন অফ fi ui বলেছে 30 আর কি বলেছে, সামেশন অফ fi বলেছে কত 6, সামেশন অফ fi বলেছে আমার 6। তাহলে কি বলেছে, আমাকে x বার করতে হবে। তাহলে x বার যদি আমাকে বার করতে হয়, তাহলে x বার যখন আমরা বার করছি তাহলে আমার ফর্মুলা কি, আমি ui দিয়ে ফর্মুলা বার করছি, তাই তো। তাহলে ui দিয়ে যদি আমি ফর্মুলা বার করি তাহলে কি দাঁড়াচ্ছে আমার, a প্লাস সামেশন অফ fi ui বাই এখানে হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে fi ইন্টু h দাঁড়াচ্ছে, এই জিনিসটা আমার দাঁড়াচ্ছে। তাহলে ইউআইটা আমার হচ্ছে এই জিনিসটা, মানে কি বোঝাচ্ছে, ইউআই হচ্ছে xi মাইনাস 35। তাহলে 35টা কি, ইউআই কি করে আসে একটু যদি আমরা মনে করি, ইউআই কি করে আসে, ইউআই এর আগে আসে আমাদের ডিআই কি করে আসে, xi থেকে এ বাদ দিয়ে আসে ডিআই। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার কল্পিত গড়, এটা আমার কল্পিত গড়। আর এই যে বাই করি এই ডিআই এর সাথেই যখন আমরা বাই করি আমরা এইচটাকে, তখন সেটা কি হয়ে যায়, ইউআই হয়ে যায়। এই ইউআইটা কি, এইচটা হচ্ছে আমার শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই জিনিসটা আমাদের কি বলতে চেয়েছে, এই ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35, তার মানে এটাই হচ্ছে আমার এ আর এটাই হচ্ছে আমার এইচ। তাহলে এখানে দেখো আমরা তাহলে এক্স বার ইকুয়াল টু কি, এর জায়গায় বসাও তাহলে 35 বাই এর জায়গায় 35, এখানে হতো প্লাস হতো, সরি প্লাসটা দেওয়া হয়নি, প্লাস এখানে fi ui এর জায়গায় কত 30, এখানে হচ্ছে নিচে হচ্ছে 6 আর এখানে এর ইনটুর জায়গায় হচ্ছে কত আমাদের 10। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 5, তার মানে 35 প্লাস 50, তার মানে 85 হচ্ছে আমার গড়। আশা করছি তোরা এটা বুঝতে পেরেছিস। ওকে, তাহলে এটাই কি শেষ ছিল, একবার দেখে নি। হ্যাঁ, এই অঙ্কটাই তাহলে শেষ ছিল। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের 5 নম্বর পেজটাও তাহলে কমপ্লিট। আশা করছি অঙ্কটা ভালোভাবে তোরা বুঝতে পেরেছিস, সব অঙ্কগুলো খুব ভালোভাবে তোরা করবি। তো কেমন কি লাগছে ফিডব্যাকটা অবশ্যই দে, অবশ্যই কমেন্ট কর, বেশি বেশি করে কমেন্ট কর। যত কমেন্ট করবি আমার কাছে যত ফিডব্যাক পৌঁছাবে সেটা কিন্তু তত ভালো, আমি ইমপ্রুভমেন্টের জায়গায় ইমপ্রুভ করতে পারবো। আর যদি কোনো জিনিস ভালো লেগে থাকে তাহলে সেটা তোরা বললে আমারও একটু কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর। আর যারা পড়াশোনা করছিস না তারা খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু কর, কিন্তু বেশি সময় নেই। এরপরে যদি শুরু করবি ভাবিস অন্য সাবজেক্টের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু অঙ্ক অন্তত কিন্তু রিকভার হবে না। তাই এখন থেকে পড়াশোনা শুরু কর। আমি যে 6 নম্বর পেজটা আছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোদের সামনে হাজির হব। তো চলো, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।